নমস্কার। আজকে ধনুরাশিকে নিয়ে বলবো। ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেবের যে গোচর হচ্ছে 20 ডিসেম্বর 2025 এবং তার গোচরের সময়সীমা হচ্ছে 12 জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে রাশির উপরই, ধনুরাশির উপরই থাকবে শুক্র। তো কীরকম প্রভাব দিবে ধনুরাশির উপর, ধনুরাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে দেবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, শুক্রদেব গোচর, শুক্র তো ধনুরাশির ক্ষেত্রে কারো গ্রহ না, অকারক। কিন্তু শুক্র হচ্ছে কি লাভের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি। লাভের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি। তো যেখানটাতে লাভের কথা আসবে, যেখানটাতে সুখ শান্তির কথা আসবে, ঐশ্বর্য, সম্পত্তি, আকর্ষণ, গ্ল্যামার, এই জিনিসটা আসবে, এটা তো সব কিছুতেই প্রয়োজন। যার জন্য প্রত্যেকটি রাশিতে শুক্রকে এমনভাবে ভাগ করা হয়েছে যে প্রত্যেকটি রাশিতেই কিন্তু মালব্য নামক রাজযোগ তৈরি হয়ে যায়। তো শুক্রের এই যে লাভের ঘরের অধিপতি শুক্র, তো জীবনে তো সবাই লাভ চায়। এবার রাশির উপর অবস্থান করছে এই ধনুরাশির ক্ষেত্রে, তাহলে সবার প্রথম দেখতে হবে যে ধনুরাশির ক্ষেত্রে শুক্রের সাথে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কোনো তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কিনা। যদি মিত্র তৎকালীন সম্পর্ক উঠে আসে তাহলে তো ভালো, না তো কিন্তু লাভের জন্য ছোটাছুটি করাবে, এদিক ওদিক শুধু ছোটাছুটি, হাতের পাশ দিয়ে লাভ চলে যাবে, বা যে লাভ হতো 100 টাকা সেই লাভটা কমে যাবে, এরকম জিনিসটা যে কোনো দিক থেকে লাভ কমে যাওয়া জীবনে। এবং ঋণের ঘরের অধিপতি ষষ্ঠ ঘর, অসুখ বিসুখের ঘর, ঋণ, শত্রু, রিপু, এই ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করবে, তো বিভিন্ন দিক থেকেও কিন্তু সমস্যা তৈরি করবে, অসুখ বিসুখ দিবে, শত্রুতা দিবে জীবনে। হ্যাঁ, তো এগুলো কিন্তু তৈরি করবে। তো সবার প্রথমে এটাই দেখতে হবে যে শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্কটা এই সময়কালে কীরকম উঠেছে। যদি তৎকালীন মিত্রতার সম্পর্ক হয় তাহলে তো ভালো, না তো কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা থাকবে। যেহেতু দুই গুরুকে তো কোনো সময় একই আসনে বসানো যায় না। এটা হচ্ছে কারণ কারণ জ্ঞানী ব্যক্তি কোনো সময় একসাথে থাকা পছন্দ করে না, অহংকার জিনিসটা কাজ করে। এটা তো মদ মাতাল না যে 4টা মাতালকে একসাথে বসিয়ে দিলাম, কেউ কারো সঙ্গ ছাড়বে না। এখানটাতে জ্ঞানের ব্যাপারটা চলে আসছে, এখানটাতে দুই গুরুর ব্যাপারটা চলে আসছে। অতএব দুই গুরুর এখানটাতে কিন্তু দেখতে হবে যে তৎকালীন মিত্রতার সম্পর্কটা উঠে আসছে কিনা। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি এই সময়কালে অবস্থান করছে সপ্তম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে শুক্রের উপর। শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তো অলরেডি দুটো গ্রহ রয়েছে রাশির উপর, কিন্তু শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতি সমসপ্তম যোগ হচ্ছে। আর দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের সব থেকে পবিত্র গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে। সামনাসামনি অবস্থান, সমসপ্তম যোগ দুই গুরুর। তো এইখানটাতে দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে মিথুন রাশি, বুধের রাশি। তাহলে বুধের রাশিতে অবস্থান করছে, যার জন্য এখানটাতে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। আবার শুক্রের রাশিতে শনি উচ্চ হয়ে যায়, তো সেই শনি কিন্তু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে, যেটা হচ্ছে চতুর্থ ঘর, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে। অপরদিকে আবার বুধও চলে আসবে 25 তারিখ থেকে, এবং বর্তমানে বুধ আবার অবস্থান করছে আবার সে বৃশ্চিক রাশিতে। তো এখানটাতে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। এবার এই যে পরিবর্তনটা হচ্ছে, শুক্রের পরিবর্তন, শুক্রেও রাশির উপর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি যেরকম শুক্রকেও দেখবে, সেরকম কিন্তু শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকেও দেখবে, যেটা হচ্ছে লাভের ঘর। এটাও কিন্তু একটা সব থেকে ভালো টুইস্ট থাকছে ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু সফল পরিবর্তন হবে, কারণ বিভিন্ন রকম দিক উঠে আসছে। কারণ রাশি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকছে, একদম গোটা ত্রিকোণটা জেগে উঠেছে। একটা ভালো ইঙ্গিত, ভালো সময়ের ইঙ্গিত এই সময়কালে বিশেষভাবে পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। কারণ রাশির উপর সূর্য অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি। আবার রাশির উপর মঙ্গল অবস্থান করছে, পঞ্চম ঘরের অধিপতি, এবং স্বয়ং রাশির অধিপতি কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং নিজের রাশির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেখানটাতে আবার লাভের ঘরের অধিপতি অবস্থান করছে। এবার লাভের ঘরের অধিপতি শুক্র এখানটাতে তো অস্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। অস্ত হলে কি হবে, লাভ যথেষ্ট পেয়ে যাবে, কিন্তু সুখের দিকে কমিয়ে হয়ে যাবে, সুখ শান্তি। এবার রোগ, অসুখ বিসুখের কিছুটা এখানটাতে ইফেক্ট পড়বে, কারণ রাশিকে তো প্রভাবিত করবে। রাশির উপর অবস্থান করা মানে রাশিকে প্রভাবিত করে দেওয়া, রাশির উপর একটা বিশেষ প্রভাব। কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই অবস্থাতেও কিন্তু কেটে উঠবে, অর্থাৎ একটা ভালো অবস্থান হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। সব দিক থেকে যেরকম কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হলো, সেই সমস্যার সমাধান হবে এবং সামনের দিকে যথেষ্ট এগিয়ে যেতে হবে। অর্থাৎ খুবই 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 ভালো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, যেটা আগামী দিনে আমি বলেছিলাম যে ধনুরাশির ক্ষেত্রে 2026 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে। এবং এই সময়কালে ধনুরাশিকে আরও একটি কথা বলবো, সেটা এর আগের ভিডিওতে বিশেষভাবে আলোচনা করেছিলাম, যে ভাগ্যের ঘরের অধিপতি দিয়েই কিন্তু ধনুরাশির এই 2026 সাল শুরু, যেটা হচ্ছে কি সূর্যের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাখছে। অর্থাৎ সূর্যকে কিন্তু বলি করতে হবে, সূর্য বলি যদি থাকে তাহলে ধনুরাশি কিন্তু 2026-এ জয় জয়কার। অর্থাৎ সূর্যকে বলি করতে গেলে বিভিন্ন রকম উপাচার, তার মধ্যে আমি বেস্ট উপাচার দিয়েছিলাম সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন। এর উপরে কোনো উপাচার নাই। তো সূর্য যন্ত্র কিন্তু বাড়িতে বিধিসম্মত মেনে উপাচার করে, বিধিসম্মত মেনে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। যাই হোক, সূর্য যন্ত্র কোথায় পাওয়া যাবে? আমরা বহু লোকের কুষ্টি দেখি, তারাও বলে যে দাদা সূর্য যন্ত্র, তামার তো যন্ত্র কেউ তো বানাতে চায় না, সোনার হলে তো ধাপাধাপ করে বানিয়ে দিত, এখন তামার যন্ত্র বানাতে চায় না, এবং পাঠানো বাইরে লোকেদের কাছে, বাইরের দর্শক বন্ধুদের কাছে পাঠানো খুব মুশকিল হয়। তো এখন একটি সুবিধা হয়ে গেছে যে এই স্ক্রিনে একটা প্রোডাক্ট বলে অপশন থাকছে, এখানটাতে
টাচ করলেই সেই প্রোডাক্ট জিনিসটা পাওয়া যাচ্ছে। সূর্যযন্ত্র অর্থাৎ বাড়িতে বসেই আপনারা সূর্যযন্ত্রটা পাবেন, এবং সূর্যযন্ত্র আপনাদের বাজেট অনুসারে অবশ্যই সংগ্রহ করবেন। তো সূর্যযন্ত্রটা কাদের প্রয়োজন? যাদের জন্মকুষ্ঠিতে সূর্য দুর্বল অবস্থায় রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, দেখা গেল যে সূর্যই গ্রহণ যোগে বসে পড়ে রয়েছে, সূর্য শনি নক্ষত্রে পড়ে রয়েছে, সূর্য রাহুর নক্ষত্রে পড়ে রয়েছে। এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে? সূর্য কিন্তু মানে খারাপ হয়ে গেছে, অতএব সূর্যকে বল দিতে হবে। তো যার জন্য এই সূর্যযন্ত্র বাড়িতে অবশ্যই স্থাপন করবেন। এই স্ক্রিনে টাচ করেই কিন্তু সূর্যযন্ত্র আপনারা অর্ডার দিতে পারবেন। এবার ভাববেন যে তো দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য করছে আমাদেরকে নিয়ে, সেটাও না। একটা সূর্যযন্ত্র 500 টাকার বাজেট থেকে শুরু হয়েছে, এবং সেখানটাতে আমারও কমিশন থাকছে, সামান্য কমিশন থাকবে, কারণ ইউটিউবও নিয়ে নেবে 10%, তার মধ্যে ইউটিউবও নিয়ে নেবে তো 10-15 টাকা। তো যাই হোক, আমার কমিশনটা বড় জিনিস না, আপনাদের উপকারে লাগলেই সেটা সব থেকে বড় জিনিস। আমি সম্পূর্ণ আপনাদের কাছে খুলে মেলে বলে দিলাম, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন। তো যাই হোক, অন্যরকমভাবে আলোচনাটা হয়ে যাচ্ছে। তো ধনুরাশির ক্ষেত্রে এই যে শুক্রের যে অবস্থান তুলে ধরলাম, যে প্রথমে দেখতে হবে তৎকালীন সম্পর্ক। তো তৎকালীন সম্পর্ক এই সময়কালে যথেষ্ট ভালো। লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালেও যথেষ্ট লাভ আসবে। কিন্তু আবার ঋণের ঘরের অধিপতি হচ্ছে শুক্র, অর্থাৎ বুঝে সুঝেও কিন্তু ইনভেস্ট করতে হবে। যে মুহূর্ত শুক্র রাশি পরিবর্তন করবে, সেই মুহূর্তে কিন্তু শুক্র, সূর্য, মঙ্গল এই তিনটি গ্রহই কিন্তু থাকছে মূল নক্ষত্রে। মূল নক্ষত্র হচ্ছে কি কেতুর নক্ষত্র। কেতু অবস্থান করছে আবার নবম ঘরে। এই সূর্যেরই রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে কি সৌভাগ্যের দেবতা, ভাগ, বিজয়ের পরবর্তী উল্লাস। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রটা হচ্ছে আবার শুক্রেরই নক্ষত্র। তো শুক্রের নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, ভাগ্যের ঘরে, আর শুক্র অবস্থান করছে রাশির উপর। অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে কিন্তু মানে যথেষ্ট ফেভারে থাকছে এই সময়। এবং যে নক্ষত্র, যে মূল নক্ষত্রের কথা বলছি এই ধনুরাশির ক্ষেত্রে, মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশকারী নক্ষত্রের কি প্রভাব থাকবে? ধর্মের ঘরে, নবম ঘর হচ্ছে ধর্মের ঘর। তো কিসের বিনাশ হবে এই সময়কালে? এখানে অধর্মের বিনাশ হবে, অধর্মের বিনাশ হবে, ধর্মের জয়ী হবে। তো সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। এবং এই মূল নক্ষত্রের উপর ধূমাবতী মায়ের একটা বিশেষ কৃপা থাকে। এবং মূল নক্ষত্রের জিনিসটা হচ্ছে এমন একটা মানে এই নক্ষত্রের প্রভাব, যে একটা প্রকৃতির এত মানে আশীর্বাদ থাকে এই নক্ষত্রের উপর, যে যতই বড় বিপদে পড়ুক, যতই বড় সমস্যাতে পড়ুক, এ কিন্তু উঠে দাঁড়াবে। মূল কথাটার অর্থটা কি? যে শিকড়, জড়। তো সেই শিকড়, অর্থাৎ যে শিকড় কিন্তু একটা বড় গাছকে কিন্তু আটকে রেখে দেয়। সেই গাছের কিন্তু আমরা যেরকম ছায়া পাই, ফল পাই, অর্থাৎ গাছের এমন কিছু জিনিস নাই যে আমরা ভোগ করি না। তো সেই জিনিসটাই কিন্তু সে আটকে রেখে দিবে, অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে একটা স্থিরতা নিয়ে আসবে, এবং যে বাজে জিনিসগুলো ছিল সেই বাজে জিনিসগুলোকে সরিয়ে দিবে, অর্থাৎ ব্যক্তিত্বটাকে একটা ভালো দিকে নিয়ে যাবে এই সময়কালে। যে অধর্মের নাশ, ধর্মের উন্নতি, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। একটা আধ্যাত্মিক চেতনাও যেরকম বুঝাচ্ছে, সেরকম চলিয়ে যাওয়ার মানে এগিয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু থাকছে, যে সমাজে কিছু করতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবার দেবগুরু বৃহস্পতিও তো তার মূল রাশি, মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে, যেখানটাতে তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে, সূর্য, মঙ্গল, শুক্র। অর্থাৎ এই সময়কালে চারিদিক থেকে কিন্তু একটা ইনকামের সূচনা আসছে। আর্থিক দিকটা বিশেষভাবে এই সময়কালে মজবুত হবে, আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে। তবে প্রত্যেকটি নক্ষত্রেরই যেরকম ভালো প্রভাব থাকছে, সেরকম খারাপ প্রভাবও থাকছে। তো খারাপ প্রভাবগুলো সবার শেষে তুলে ধরবো, যে কোন কোন দিক থেকে সাবধান। আগে সব ভালো ভালোগুলো বলিনি। তো এই দিক থেকে কিন্তু বিশেষ উন্নতি, এটা কিন্তু ভালো সংকেত এক কথায় বলতে গেলে। এই মূল নক্ষত্র, মানে মূল নক্ষত্রে জাতক জাতিকাদের ধনুরাশির মধ্যে বিশেষ একটা কি প্রভাব থাকে, যে কোনো বিষয়ের উপর এরা কিন্তু যদি মাথা ঘামায়, তো একদম তলের থেকেও তলে যাবে। যে কোথায় এর শেষ আছে, সেই শেষ জিনিসটাকে একদম উপরে ফেলে দেওয়া, যে সেই জিনিসটা যেন আবার বিগত টাইমে ডিস্টার্ব না করে, সেই জিনিসটাকে কিন্তু উপরে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং সমাধান করার চেষ্টা করে। সেই জিনিসই কিন্তু বুঝাচ্ছে, অর্থাৎ গভীর জ্ঞান, গভীর জিনিসটা, গভীর প্রকাশটা এখানটাতে পাচ্ছে। এবার সূর্যমঙ্গল রাশির উপর অবস্থান করা মানে কি? তারপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ প্রশাসন লেভেল বা সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য এই জায়গাটা যেরকম যথেষ্ট ভালো হচ্ছে, সেরকম ব্যবসায়িক লেভেলেও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। পুরাতন জিনিসপত্র কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। অ্যাডভাইজার হিসাবে বা যারা ভূতাত্ত্বিক মানে প্রত্নতাত্ত্বিকবিদ হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। ভূমি সংক্রান্ত কাজ, এদিক থেকে কিন্তু বিশেষ উন্নতি থাকছে। যে কোনো ভূমি সংক্রান্ত কাজের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো সময়। জায়গা জমি সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট মানে একটা ভালো পরিবেশে থাকবে আর কি এই এই ধনুরাশি। কারণ মূল মানে শিকড়, শিকড় মানে একটা গাছ, প্রকৃতি জিনিসটাও উঠে আসছে বিভিন্ন রকম দিক থেকে, অর্থাৎ ধনধান্যে থাকবে এক কথায় বলতে গেলে এই এই ধনুরাশি। তো এরপরে 25 তারিখে তো আবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন করবে, তখন পূর্বাষাঢ়াতে চলে আসবে। এরপরে 30শে ডিসেম্বর কিন্তু শুক্র আবার নক্ষত্র পরিবর্তন করবে। অপরদিকে কিন্তু সূর্যও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে 29 তারিখ, এবং বুধ কিন্তু আবার চলে আসবে এই রাশির উপর। অর্থাৎ 4টি গ্রহ কিন্তু এই রাশির উপর থাকছে, এবং 4টি গ্রহের উপর যেরকম দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকবে, সেরকম শনির দশম দৃষ্টি থাকছে, সেরকম কেতুরও কিন্তু গুরুবর দৃষ্টি থাকছে। অর্থাৎ মানে রাশি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই সময়কালে অ্যাক্টিভ থাকছে চারিদিক থেকে, শনি দ্বারা, কেতু দ্বারা, দেবগুরু বৃহস্পতির দ্বারা। উন্নতির চরম শিখরে যে নক্ষত্র থাকবে পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র মানে হচ্ছে কি, যে এদের মহত্ত্বাকাঙ্ক্ষী কিন্তু হাই লেভেল থাকে। এদের মানে জীবনে এগিয়ে চলার প্রবণতা সবসময় মানে একটা অন্যরকম মাত্রা থাকে।
এরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হয়, এরা জীবনে মনস্থির যেটা করে সেটা কিন্তু করার চেষ্টা করে, এবং এদের মধ্যে স্ফূর্তি জিনিসটা প্রচণ্ড হাই থাকে, যে কেউ কোনো কাজ করতে চাচ্ছে না তাকে বিশেষভাবে মোটিভেশন করে দেওয়া বা নিজেকে মোটিভেশন করে নিয়ে এগিয়ে চলা, এবং এদের মধ্যে সেই জিনিসটা থাকে কিন্তু খুবই একটা ভালো নক্ষত্র। যেরকম মহত্বাকাঙ্ক্ষী হয় সেরকম কিন্তু জীবনে বড় বড় স্বপ্নও দেখে, যে স্বপ্নকে কিন্তু এরা আবার সাকারও করে, খুবই ভালো অবস্থান, মোটিভেট করে দেয়। এটাকে বলা হয় কি একটা অজেয় নক্ষত্র, যে এরা কিন্তু হারতে জীবনে শিখেনি। এবং এই নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হয়েছে সেটা কিন্তু কুলাকে দেওয়া হয়েছে। কুলা বলতে গ্রামগঞ্জে যে শস্য কাটার পর সে শস্যকে যে ঝাড়া হয় কুলা দিয়ে, সেই কুলা কিন্তু যে খারাপ জিনিসটাকে ফেলে দিয়ে ভালো জিনিসটাকে সংগ্রহ করা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। এবং আরও একটি সিম্বল রয়েছে এই নক্ষত্রে, সেটা হচ্ছে কি হাতির দাঁত। হাতির দাঁত মানে কি শৌখিন জিনিস, দামি জিনিস, মূল্যবান বস্তু। তো সেই জিনিসটাও কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে, যে বিভিন্ন দিক থেকে কিন্তু একটা উন্নতি এবং মান সম্মান পদ প্রতিষ্ঠা সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাওয়া এই সময়কালে ধনুরাশির হবে। আপনার চারিদিক থেকে কিন্তু এই সময়কালেও জয় জয়কার, কারণ নিজের নক্ষত্রে থাকবে এবং সূর্যও কিন্তু এই পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে, আর ওদিকে মঙ্গল কিন্তু থাকছে এই পূর্বাষাঢ়াতে। অর্থাৎ তিনটি গ্রহ কিন্তু একটা খুব ভালো অবস্থান এই সময়কালে পেতে যাচ্ছে এই পূর্বাষাঢ়া নক্ষত্রে। এগিয়ে চলার বিশাল প্রবণতা থাকবে, কাজকর্মের দিকে একটা বিশেষ মন বসবে, একটা স্থিরতা থাকবে, কারণ গুরুর দৃষ্টি থাকছে। শনি চতুর্থ ঘরে অবস্থান করছে, ঢাইয়ার যে একটা প্রভাব এই সময়কালে কোনো রকমই আঁচ করতে পারবে না এই ধনুরাশি। হ্যাঁ, তবে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম, তাদের ক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। এবং এরপরে কিন্তু আবার 10ই জানুয়ারিতে আবার কিন্তু এই শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করে দেবে, তখন চলে আসবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে। আবার অপরদিকে সূর্যও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে চলে আসবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্য অবস্থান করবে, শুক্র অবস্থান করবে, আর এদিকে আরও দুটি গ্রহ অবস্থান করবে, যেমন মঙ্গল আর বুধ, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতিও তো নিজের নক্ষত্রে থাকছে, অপরদিকে সূর্যও নিজের নক্ষত্রে থাকছে, আর শুক্রও কিন্তু এই সূর্যের নক্ষত্রে থাকছে। সরকারি বিভাগ, সরকারি দিক থেকে কোনো একটা ভালো সংবাদ, বা যাদের কাজকর্ম সরকারি বেসরকারি ক্ষেত্রে করছেন, কোনো পার্মানেন্ট হচ্ছিল না সেই জায়গাগুলোতে পার্মানেন্ট হয়ে যাওয়া, সরকারকে মাল সাপ্লাই দেওয়া, বা সরকারি কোনো কাজপত্র কাজকর্ম এক্সটেন্টেন্স হয়ে যাওয়া, বা সরকারকে কোনো টেন্ডারজনিত কাজ এগুলো হাতে পেয়ে যাওয়া, কোনো প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। এবং এছাড়া ব্যবসা বাণিজ্যের সাথেও যারা যুক্ত রয়েছেন সেই জিনিসগুলো বোঝাচ্ছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রে। অর্থাৎ চারিদিক থেকে এই সময়টাও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, শুক্রের গোচর যথেষ্ট পজিটিভ গোচর দিবে এই ধনুরাশিকে। এবার তো সব কিছু ভালো ভালো বললাম, এবার খারাপ যে গুণগুলো সেটাও রয়েছে, কারণ নক্ষত্রের যেরকম ভালো প্রভাব রয়েছে সেগুলো কিন্তু খারাপ প্রভাব হচ্ছে। কেতুর নক্ষত্রে কী হবে, মাথা গরম করা যাবে না। মঙ্গলও থাকবে, সূর্যও থাকবে, আবার শুক্র অবস্থান করছে, গুরু দ্বারা দৃষ্টি হচ্ছে। এ সময়কালে পিতার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, কারণ ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। পিতার সাথে সম্পর্ক খারাপ করা যাবে না, গুরুজন ব্যক্তিকে অসম্মান করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না, গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। আগে বললাম বিনাশকারী নক্ষত্র, বিনাশ করবে, অধর্মের বিনাশ, অশান্তি, গন্ডগোল, বেআইনি পথ এগুলো কিন্তু থেকে দূরে থাকতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন মানে নিজের চরিত্রের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এগুলো জিনিস উঠে আসবে কর্মক্ষেত্রে, তো এই দিক থেকে বিশেষভাবে সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন থাকবে তখন মনের ক্রোধ, যে দিগ, এগুলো দিক থেকেও কিন্তু সাবধান, কারণ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাইনাস দিক কি হচ্ছে, যে কেউ কিছু বললো সেটা কিন্তু মনের মধ্যে রেখে দেয়, এবং কোনো যদি শান্তি বার্তা বা কোথাও গন্ডগোল অশান্তি যদি হয়, আর যদি কোথাও কোনো শান্তি প্রস্তাব নিয়ে যাওয়া হয় যে ভাই যা হওয়ার হয়েছে গন্ডগোল থামিয়ে নাও বা অশান্তি থামিয়ে নাও, এটা কিন্তু চট করে ভুলতে চায় না, এটা কিন্তু একদম কোর্ট কেস মোকদ্দমা, মনে পড়ে যায় যে আপনি তো অমুক সময় আমাকে এরকম কথা বলেছিলেন। তো সেই জিনিসগুলো কিন্তু হয়ে যায় এই উত্তরাষাঢ়া নক্ষত্রে, অতএব এদিক থেকেও কিন্তু সাবধান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। অর্থাৎ শুক্রদেবের এই যে গোচরটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পজিটিভ গোচরই হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। যদি তৎকালীন মিত্রতা গুরুর সাথে না হতো তাহলে কিন্তু আর্থিক দিক থেকে বিপর্যস্ত, অর্থাৎ লাভের জন্য ছোটাছুটি। আর এই সময়কালে তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ঋণের দিক থেকে, যে ঋণগ্রস্ত বা ঋণ কিন্তু কাউকে দেওয়া যাবে না, মঙ্গল সাথে রয়েছে। হ্যাঁ, তবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে, যারা ঋণের জন্য চেষ্টা করছেন তাদের ঋণের কাজগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই ধনুরাশি। তো আপনারা সবাই ভালো থাকেন, এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।